আজকের ডেটে যখন আমরা গাড়ি কিনতে যাই তো আমাদের কাছে অনেক রকমের ডাউট চলে আসে। সবচাইতে যেটা বড় ডাউট চলে আসে যে আমরা কোন ফিউলের গাড়ি কিনবো, কারণ আজকের ডেটে যত ট্র্যাডিশনাল ফিউলের সাথে সাথে না আরও অনেক বেশি ফিউলের অপশন চলে এসছে। ডিজেল যেরকমভাবে সরকার চাচ্ছে যে ডিজেল হয়তো বা আগামী দিনে আর অ্যাভেলেবেল থাকবেই না। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে কোন কোন ধরনের ফিউল মার্কেটে আছে, আর আপনি যদি একটা নতুন গাড়ি কেনেন তাহলে কোন ফিউলের গাড়ি কেনা উচিত। এখানে আমরা কোনো রকমের গাড়ির সম্বন্ধে কথা বলবো না, এখানে স্পেশালি আমরা ফিউল সম্বন্ধে কথা বলবো যে কোন ধরনের ফিউল আপনাদের কেনা উচিত। সো মূলত এই ভিডিওতে আমরা কথা বলবো যে 5 ধরনের ফিউল আজকের ডেটে মার্কেটে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে আছে ডিজেল, পেট্রোল, সিএনজি, ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড। সো এই 5 ধরনের ফিউলের মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বেশি ভ্যালু ফর মানি হবে, আর ইন টার্মস অফ সব প্যারামিটারে আমরা ডিসকাস করব যে হাইওয়ে, সিটি ড্রাইভ, আপনার টেরেন কোথায়, মানে আপনি যদি হিল এরিয়াতে ড্রাইভ করেন, আপনার যদি শহরে ড্রাইভ করেন, আপনি যদি ক্যাব ওনার বা আপনি যদি ফ্লিট ওনার যদি আপনি হন, তো পুরো ডিসকাস করব। ঠিক সেরকমভাবেই আজকের ডেটে এত রকমের ফিউল অপশন আছে। আপনাকে একটা খুব ভালো এক্সাম্পল দিই, বিয়ে বাড়িতে যদি অনেক ধরনের খাবার থাকে তখন আমরা যেরকম গিয়ে কনফিউজ হয়ে যাই, তো আজকের ডেটে গাড়ি কিনতে গেলে আমরা কোন ফিউলে ঠিক গাড়ি নেব সেটা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাব। তো আমরা এই ভিডিওটাকে ভাগ করেছি 5টা পার্টে, অ্যান্ড যেটা সব থেকে কম আমার মনে হয় যে বিক্রি হচ্ছে বা ফিউচার কম আছে সেটাকে আমরা 5 নম্বরে রাখবো, তারপরে ধীরে ধীরে করে আমরা নাম্বার 1-এ কিন্তু পৌঁছে যাব। সো ভিডিওর শুরুতেই আমরা 5th নাম্বার যে ফিউল, সেটা হয়তো আপনারা শুনে একটু অবাক হয়ে যাবেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে 5th নাম্বার ফিউল হচ্ছে ডিজেল। কারণ খুব তাড়াতাড়ি BS7 নর্মস চলে আসছে, BS6-এর সাথে অ্যাড ব্লু ডিজেলের সাথে মিক্স হচ্ছে, আর গভর্নমেন্ট ডিজেল গাড়িতে এত হেভি ট্যাক্স ইম্পোজ করছে, 10 বছরের রুলস, DPF চেঞ্জ হচ্ছে, এত কিছু একটা মানে মাস লেভেলের খরচা ডিজেল গাড়িতে। আর আমার মনে হচ্ছে ডিজেল গাড়ির ফিউচার বলেও খুব একটা আর কিছু বেঁচে নেই এখন। সেই কারণেই আমরা ডিজেলকে লাস্ট এবং নাম্বার 5 থেকে রাখলাম। আর এবার আমি আসি যে ডিজেল গাড়ি কাদের কেনা উচিত আর কাদের কেনা উচিত না আজকের ডেটেও। যদি আপনার বাড়ি যদি মেট্রোপলিটন শহরে না হয়, ধরুন অ্যাজ এ এক্সাম্পল যদি আপনার বাড়ি কলকাতায় না হয়, যদি আপনার বাড়ি কোনো ছোট শহরে হয়, তো আপনি ডিজেল গাড়ি কিনতে পারেন। বড় শহর হলে একদমই অ্যাভয়েড করা উচিত। যদি আপনার হাইওয়ে ড্রাইভ বেশি হয়, অবশ্যই যখন আপনার বাড়ি যখন মেট্রোপলিটনে হবে না, তখন আপনার মেট্রোপলিটন শহর যদি আপনি নাও যান তবু আপনি খোলা রোড পাবেন। কারণ যতক্ষণ আপনি খোলা রোড পাবেন না, যতক্ষণ আপনার গাড়ি ফুল ক্যাপাসিটিতে রান হবে না, ততক্ষণ আপনার গাড়ি রিজেনারেশন স্টার্ট হবে না। আর রিজেনারেশন যতক্ষণ স্টার্ট না হবে ততক্ষণ আপনার গাড়ির যে কার্বন পার্টিকেল আছে সেটা কিন্তু পুড়ে যাবে না। আর যদি সেটা না পড়ে তাহলে কিন্তু আপনার DPF চোক হবে, আর DPF চোক হলে DPF সার্ভিস করতে হবে, আর কোম্পানি সার্ভিস করে না, কোম্পানি চেঞ্জ করায়, আর চেঞ্জে অনেক বেশি খরচা আসে, 1-1.5 লাখ তো কোনো ভুলই নেই। আমি রিসেন্টলি টাটাতে সার্ভিস করতে গেলাম, আমি দেখলাম যে মাল্টিপল গাড়ি ওখানে পড়ে আছে যেই সব গাড়ির DPF চেঞ্জ হবে, সার্ভিস করা যায়, আফটার মার্কেট শোরুম বা কোম্পানি কখনো করে না, কারণ কোম্পানি গভর্নমেন্ট লজের সাথেই চলে। তো যদি এই প্যারামিটারে আপনি ফিক্স থাকেন তো আপনি ডিজেল গাড়ি নিতে পারেন। দ্বিতীয় প্যারামিটার, সেরকম যদি আপনার হিল এরিয়াতে হাই টর্কের দরকার হয় তাহলে আপনি ডিজেল গাড়ি মোটামুটি আপনি ভাবতে পারেন, কারণ হিল এরিয়াতে ইমিশন নর্মস ফর্মস অনেক পরে আসবে। কারণ দার্জিলিং সাইডে আজও টাটা সুমো, টাটা স্প্যাসিও, মানে সুমো ইঞ্জিন না, যেটা স্প্যাসিও ইঞ্জিন, সেটা কিন্তু এখনও চলছে। এবং যারা ফ্লিট ওনার যারা আছে দার্জিলিং, মিরিক, কালিম্পং, তারা এখনও বলে যে টাটা A1 যেই গাড়িটা ছিল, যেটাতে লাইন পাম্প ছিল, সেই গাড়িটা এখনও ভালো। কারণ A1-এ কোনো না টার্বো ছিল, না কোনো কিছু ছিল, কোনো খরচা ছিল না, তো হাই টর্কি ইঞ্জিন ছিল, আর মেনটেনেন্স অলমোস্ট 0 ছিল। তো মোদ্দা কথা, যদি আপনার বাড়ি যদি মেট্রোপলিটনের মধ্যে হয় তাহলে ডিজেল গাড়ি অ্যাভয়েড করুন। যদি আপনার বাড়ি শহরের বাইরে হয় তাহলে আপনি নিতে পারেন, হিলি এরিয়া হলে আপনি নিতে পারেন। আর যদি এই দুটো প্যারামিটারও অ্যাভয়েড করতে পারেন তো অ্যাভয়েড করুন। আর যদি খুব ডিজেল গাড়ির দরকার হয়, গো ফর আ সেকেন্ড হ্যান্ড ভেহিকেল। আর যাদের মনে হয় যে আমি পেট্রোল গাড়ি নেব, আমি ওই টর্ক পাবো না, মানে হাই টর্ক, তো এই ভিডিওতে আপনারা ওয়েট করে থাকুন। আমি এরকম গাড়ির কথা বলবো যেটা পেট্রোল ফিউলে আপনার গাড়ি বার্ন হবে কিন্তু টর্ক ডিজেল গাড়ির মতো পাওয়া যাবে। এই ভিডিওর শেষে আমি সেটাও বলবো। এবার নাম্বার 4th যেই ফিউলের কথা বলবো, এটা হচ্ছে, বলে তো সবাই গ্রিন এনার্জি,
দ্যাট মিনস ইভি, বাট কতটা গ্রিন সেটা আপনারা নিজেরাও জানেন। কিন্তু এই গ্রিন এনার্জিতে গভর্নমেন্ট কিন্তু হেভি পরিমাণ সাবসিডিজ, ডিসকাউন্ট সমস্ত কিছু দিচ্ছে। তবুও যত বড় বড় ব্র্যান্ড আছে, ভলভো, মার্সিডিজ, রোলস রয়েসের মতো ব্র্যান্ড এবং হুন্ডাইয়ের মতো মাস কার ম্যানুফ্যাকচারের মতো ব্র্যান্ড, তারাও কিন্তু 2030-এর মধ্যে চেষ্টা করছে যে 100% লাইক ফুললি ইলেকট্রিকে শিফট করার। এছাড়া হন্ডা আর বাকি মাস ম্যানুফ্যাকচারিং কোম্পানির গাড়িগুলো কিন্তু মোস্টলি 50% ইলেকট্রিকে কিন্তু শিফট করার প্ল্যানিংয়ে আছে। এছাড়াও গভর্নমেন্ট PLI প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভের থ্রুতে কিন্তু এই ইভি কার কোম্পানিগুলোকে হেভি পরিমাণের ইনসেন্টিভ আর সাবসিডিজ দিচ্ছে। যেটা আগে 12% GST লাগতো ইলেকট্রিক ভেহিকেলের চার্জার আর চার্জিং স্টেশনের জন্য, সেটাকেও গভর্নমেন্ট কমিয়ে কিন্তু 5%-এ নিয়ে এসছে। আর ইলেকট্রিক ভেহিকেলের উপরে যেটা 18% GST লাগতো সেটাও কিন্তু কমিয়ে এখন 5%ই করা হয়েছে। ইভির মধ্যে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে রেঞ্জ এনজাইটি অ্যান্ড রিয়েল লাইফ রেঞ্জ, যেখানে ইভির কোম্পানিগুলো ক্লেম করে 250 থেকে 300 কিলোমিটার একটা সিঙ্গেল চার্জে যায়, আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটা একটু আলাদা। সেরকমভাবেই ঠিক ARIও তাই করে যে ARI সার্টিফাইড মাইলেজ গাড়ির এত থাকে, আর আপনার যেই গাড়ি, ধরুন আপনি একটা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একটা সুইফট নিলেন, সুইফটের ARI মাইলেজ অ্যাজিউম করছি 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আপনি যখন আপনি গাড়ি চালাচ্ছেন তখন আপনি দেখছেন রিয়েল লাইফে 17 কিলোমিটার পার আওয়ার, হেভি পরিমাণে ডিফারেন্স আছে। তো ARI সম্বন্ধে যদি আপনি একটা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান, আমি এই টপিকের উপর একটা ভিডিও বানাতে চাই ইভেন, কি ARI এর মাইলেজ আর আপনার রিয়েল লাইফের মাইলেজের মধ্যে এত ডিফারেন্স কেন হয়। ঠিক সেরকমভাবেই ইভি যেটা কোম্পানি ক্লেম করছে, রিয়েল লাইফে কিন্তু তার থেকে 100 থেকে 150 কিলোমিটার কম পাওয়া যাচ্ছে, যেখানে পেট্রোল বা ডিজেল গাড়িতে 2 থেকে 3 কিলোমিটার কম বেশি হলেও কোনো যায় আসে না, কারণ 1 মিনিটের মধ্যে ফিউল পাম্পের মধ্যে গিয়ে টপ আপ করা যায়। ইভিতে কিন্তু 100 কিলোমিটার রেঞ্জ যদি কম হয়ে যায় সেটা কিন্তু অনেক বেশি কনসার্নের বিষয়, আর আপনার মধ্যে একটা রেঞ্জ এনজাইটিও কাজ করবে। তো ইভি আপনার প্রাইমারি ভেহিকেল আজকের ডেটে হওয়ার আগে আপনাকে 10 বার ভাবতে হবে যে ইভি কি আমার প্রাইমারি ভেহিকেল হ্যাক হবে কি না। আর রেঞ্জের সাথে সাথে চার্জিং স্টেশনেরও কিন্তু ইভিতে একটা বড় রকমের সমস্যা আছে। যদি আপনি মেট্রোপলিটন শহরের মধ্যে থাকেন তো আপনি তো চার্জিং পেয়ে যাবেন, কিন্তু কিছু জিনিস দেখা যাচ্ছে যে কলকাতার মধ্যেও অনেকেই চার্জ করতে পারছে না। আর যদি আমি চার্জিং স্টেশনের যখন কথাই বলছি, আজকের ডেটে কিন্তু সিকিমে একটা চার্জিং স্টেশন আছে, মেঘালয়তে যেখানে মাত্র 19টা চার্জিং স্টেশন আছে, ত্রিপুরাতে মাত্র 16টা, নাগাল্যান্ডে মাত্র 6টা। তো আমাদের নর্থ ইস্টার্ন রিজনে কিন্তু চার্জিংয়ের অনেক বেশি প্রবলেম আছে। আর ইভেন আমি বলবো ওয়েস্ট বেঙ্গল, কলকাতার বাইরে, কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর ছাড়া ছোট ছোট যেই সব শহর আছে সেই সব শহরে কিন্তু চার্জিং ইনফ্রা নেই বললেই চলে। হ্যাঁ, টাটার যেগুলো ডিলারশিপ আছে তারা একটা করে চার্জিং স্টেশন লাগাচ্ছে তাদের ডিলারশিপের সামনে, সেটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু এটা ছাড়া কিন্তু চার্জিং স্টেশনের কিন্তু অনেক বেশি প্রবলেম আছে। আর রেঞ্জ এনজাইটি, ল্যাক অফ ফিউল স্টেশন ছাড়াও যেটা সব থেকে বড় আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপফ্রন্ট কস্ট। যদি আমি নেক্সনের একটা এক্সাম্পল নেই, যেখানে নেক্সনের সেম স্পেসিফিকেশনের গাড়ি আপনি 9 থেকে 9.5 লাখের মধ্যে পেয়ে যাবেন, সেখানে ইভিতে আপনাকে অলমোস্ট 14 থেকে 15 লাখ টাকা কিন্তু আপনাকে খরচা করতে হবে। সিটি টু সিটি এটা ম্যাটার করে। তো একটা আপফ্রন্ট কস্টও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। আর একটা হিসাবও দেখা গেছে এবং অনেক রিসার্চও দেখা গেছে যে ইভি কার যদি আপনি আপনার বাড়িতে যদি চার্জ না করেন, যদি আপনি চার্জিং স্টেশনে চার্জ করেন, তাহলে আপনার গাড়ি পয়সা বাঁচাবে না, আপনার যে পকেট থেকে আরও বেশি পয়সা যাবে। কারণ আপফ্রন্ট কস্ট যেটা আপনি 4 থেকে 5 লাখ টাকা যেটা ইভি গাড়িতে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ফিউল টাইমে হয়তো আপনার গাড়ির হাফ লাইফে সেম ফিউলে কিন্তু আপনার গাড়ি রান হয়ে যাবে। আর এত বেশি আপফ্রন্ট দেওয়ার পরেও আপনার গাড়ি 50-60 হাজার কিলোমিটার চলার পরেও আপনি যখন সিমিলার রেজাল্ট পাবেন একটা কনভেনশন ফিউলের সাথে একটা ইভির ফিউল, তখন এত হেডেক, যেখানে 1 মিনিটে আপনার টপ আপ, যেখানে আপনার এত লম্বা টাইম লাগবে আপনার গাড়ি ফুল চার্জ হতে, তারপরেও 50-60 হাজার কিলোমিটার হয়ে গেলে 90% লোক গাড়ি বিক্রিই করে দেয়, কারণ তারপরে আর কেউ গাড়ি চালায় না। আর যখন আপনি ওটা বিক্রি করতে যাবেন তখন আপনার ব্যাটারির উপরে একটা কোশ্চেন্স চলে আসবে, আর ব্যাটারির কস্ট অনেক বেশি হাই। তো এই প্যারামিটারগুলো কিন্তু একটা ইভি কার কেনার আগে আপনাকে 10 বার ভাবতে হবে। তো ইভি কার এবার কাদের জন্য? যদি আপনি ইভির খুব বড় ফ্যান হন, যদি আপনার স্মুথলেস অটোমেটিক ড্রাইভিং এক্সপিরিয়েন্স চাই হাই পাওয়ারের সাথে, আর যদি আপনার সিটি ড্রাইভিং শুধুমাত্র ইউজ হয় শুধুমাত্র অফিসের জন্য, তাহলে আপনি ইভি কার কনসিডার করতে পারেন। আর অথবা যদি আপনার ট্যাক্সি রিলেটেড বিজনেস থাকে তাহলে কিন্তু আপনি ইভি কার 100% কনসিডার করতে পারেন। কারণ এখনকার দিনে দেখা গেছে যারা ট্যাক্সি ওনার বা যারা ফ্লিট ওনার তারা কিন্তু ইভিতে খুব বেশি ফোকাস হচ্ছে, কারণ ইভিতে আপফ্রন্ট কস্ট একটু বেশি আছে ট্যাক্সির জন্য, ঠিক আছে, কিন্তু যদি আপনার লং রানে কিন্তু ইভিতে কিন্তু কোনো খরচা নেই, না ইঞ্জিন অয়েলের কোনো খরচা আছে,
কারণ ইভিতে কিন্তু অনেক ধরনের ট্র্যাডিশনাল খরচা নেই, যেরকম ইঞ্জিন অয়েল হয়ে গেল, আরও কিছু কম্পোনেন্টস আছে, ইঞ্জিন রিলেটেড যত কম্পোনেন্টস আছে তাতে কিন্তু খরচা নেই। এই জন্য ট্যাক্সি ওনারদের কিন্তু প্রথম পছন্দ ইভি। এই জন্য কলকাতার বাজারে স্ন্যাপি বলে যে ক্যাব আছে তারা কিন্তু তাদের পুরো ফ্লিটটাই ইভিতে করছে। ইভেন উবেরেরও একটা প্ল্যান আছে যে তারা ইভিতে শিফট হচ্ছে। তো ফ্লিট ওনারদের জন্য এটা ভালো, কারণ তারা নিজেদের চার্জিং স্টেশন আর নিজেদের চার্জিং ইউনিট বানাচ্ছে, তো তাদের জন্য কিন্তু ইভিটা একটা ভালো চয়েস। আর আপনি যদি শহরের বাইরে যদি থাকেন, যদি আপনার বাড়ি একটু টিয়ার 2 টিয়ার 3 সিটিতে হয়, তো যদি আপনার কাছে অল্টারনেটিভ গাড়ি থাকে তো ইভি কনসিডার করতে পারেন, বাট না হলে আমি তো রেকমেন্ড করবো না ইভি। বাট আপনার পয়সা, আপনার চয়েস, আপনি ভাবতেই পারেন। এরপরে যেটা থার্ড নাম্বার ফিউলের অপশন বলছি সেটা হচ্ছে সিএনজি। সিএনজি গাড়ি একটা ভালো অপশন, কারণ সিএনজি হচ্ছে আপনার পেট্রোলের থেকে অলমোস্ট 20% কম খরচা করায়, আর ফিউল এফিসিয়েন্সিও ভালো। আর এক সময় যেখানে সিএনজি কেনা মানে একটু লোয়ার ক্লাস বা একটু নিচে দেখানো হতো, আজকের ডেটে কিন্তু ঠিক সেরকমটা না, কারণ পেট্রোল প্রাইস এত বেশি যে সিএনজি কিন্তু সব গাড়িতেই ফিট হচ্ছে, আফটার মার্কেটেও ফিট হচ্ছে। আর এখন ইভেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিএনজি পপুলার হচ্ছে, আর সিএনজি একটা ভালো অপশনস। আমি সিএনজি নিয়েও এর আগে একটা পুরো ভিডিও ডিটেলে বানিয়েছি, আই বাটনে সেটা লিঙ্ক আছে, অবশ্যই সেটা দেখতে পারেন এই ভিডিওটার পরে, যে সিএনজির ভবিষ্যৎ বা সিএনজির ফিউচার নিয়ে। আর সিএনজির প্রাইসও খুব একটা আর বাড়ার চান্স নেই, কারণ সরকার কিন্তু এটাতে একটা সিলিং লাগাবে। সিলিং মানে যে এরপরে কিন্তু আর প্রাইস সিএনজির বাড়বে না। আর সিএনজি গাড়িতে যেটা মূলত প্রবলেম হয় বুট স্পেস, কিন্তু টাটার মতো কিছু ব্র্যান্ড আছে যেটা মাল্টি সিলিন্ডার ট্যাঙ্ক দিয়ে কিন্তু বুট স্পেস কভার করছে, যেখানে আপনার গাড়িতে কিন্তু এনাফ বুট স্পেস পাবেন। তো সিএনজি একটা ভালো অপশন যদি আপনার সিটি ড্রাইভ আর হাইওয়ে ড্রাইভ মিক্স হয়, তো আপনি কিন্তু সিএনজি কনসিডার করতে পারেন। হাইওয়ে ড্রাইভ আপনি যদি সিএনজি পাম্প নাও পান, তো আপনি কিন্তু পেট্রোলে চলে যাবে আপনার গাড়ি, কোনো রকমের কোনো প্রবলেম নেই। কম্প্রোমাইজ বুট স্পেস টাটা ছাড়া অন্য কোনো ব্র্যান্ড খুব একটা বেশি কাজ করছে না। সেকেন্ড, গাড়িতে একটু ল্যাক অফ পাওয়ার আছে, আর কিছু জিনিস, কিছু টিপস মেনটেন করতে হয়, যেরকম গাড়ি আপনার যখন স্টার্ট হবে তখন পেট্রোলে স্টার্ট করতে হবে, তারপরে কনভার্ট করতে হবে সিএনজিতে, তাহলে আপনার গাড়ির ইঞ্জিন লাইফ আরও বেশি বাড়বে। বাকি কিন্তু সিএনজিতে কোনো রকমের কোনো ইস্যু নেই। যদি আপনার মিক্সড ড্রাইভ হয়, আপনি কিন্তু সিএনজি কনসিডার করতে পারেন। আর যদি আপনার স্পেশালি টিয়ার 2 টিয়ার 3 সিটিতে হয়, তাহলে সিএনজি এখনও অ্যাভয়েড করুন, কারণ শিলিগুড়িতে সিএনজির খুব একটা ভালো এক্সেস কিন্তু নেই। আগামী দিনে হয়তো বা হবে, কিন্তু এখন আমি যে ভিডিও বানাচ্ছি 2025 সালে, ভবিষ্যৎ তো খুব ভালো আছে, কিন্তু এখনও কানেক্টিভিটি নেই, এখনও সিএনজিকে অ্যাক্সেস করা যাচ্ছে না এই দিকটায়। কলকাতা শহরের মধ্যে যাচ্ছে, কিন্তু এই দিকটায় যাচ্ছে না। সেকেন্ড নম্বরে যেটা আমাদের চয়েস সেটা হচ্ছে হাইব্রিড। তো হাইব্রিডের মধ্যে অনেক অপশন আছে, মাইল্ড হাইব্রিড, স্ট্রং হাইব্রিড আর প্লাগ ইন হাইব্রিড। আমি এই ভিডিওতে মূলত কথা বলবো স্ট্রং হাইব্রিডের ব্যাপারে। স্ট্রং হাইব্রিডটা কি? একটা বহুত সিম্পল মেকানিজম, যদি আমি আপনাদের শর্টে বোঝাই, যে আপনার গাড়ির ইঞ্জিনের সাথে একটা কানেক্টর যাচ্ছে, একটা ব্যাটারির সাথে গিয়ে কানেক্ট হচ্ছে। আপনার গাড়িতে যখন হুইল স্পিন হচ্ছে, ডায়নামোর মতো ওটা একটা পাওয়ার জেনারেট করছে, ঠিক যেরকমভাবে আপনার গাড়ির ট্র্যাডিশনাল ব্যাটারি যেরকমভাবে চার্জ হয়, ওরকমভাবে গাড়ির মধ্যে একটা অ্যাডিশনাল ব্যাটারি আছে যেটাকে ও চার্জ করছে। আর ওই ব্যাটারিটা ইউজ হবে যখন আপনার গাড়ি আইডিয়ালে থাকবে, মানে যখন আপনার গাড়ি ট্রাফিকে দাঁড়িয়ে থাকবে, বা কোনো গাড়িতে 20 বা 30 কিলোমিটারের পরে গিয়ে ইঞ্জিন ফায়ার হয়, মানে 20 বা 30 কিলোমিটার অবধি অটোমেটিক আপনার গাড়ি ব্যাটারিতে চলবে, তারপরে অটোমেটিক আপনার গাড়ি ইঞ্জিনে স্টার্ট হবে। এতে বেনিফিট অনেক। এতে বেনিফিট হচ্ছে আপনার গাড়ি ইভিতেও চললো ইনিশিয়াল লেভেল পে। দেখুন আজকের ডেটে আইডিয়ালে কিন্তু আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, ওয়েদার ক্লাইমেট এত বাজে, আমি নিজেও অনেক সময় মানে 90% ক্ষেত্রে কিন্তু আইডিয়ালে দাঁড়িয়ে থাকি, যে কোনো কাজ হচ্ছে 10 মিনিট ধরে আমি গাড়িতে এসি চালিয়ে কিন্তু আছি, তো ওটা ফিউল পুড়ছে না, ওটা আপনার ইলেকট্রিকে পুরো কনভার্ট হচ্ছে। এইভাবে দেখতে গেলে কিন্তু হাইব্রিড কিন্তু খুবই একটা ভালো অপশন। যদি আমি আপনাকে একটা জলজান্ত এক্সাম্পল দেই, তাহলে হন্ডা সিটি পিওর পেট্রোলের মাইলেজ অ্যাপ্রক্স 17 কিলোমিটার, আর স্ট্রং হাইব্রিডের 27 কিলোমিটার। তো 10 কিলোমিটারে কিন্তু একটা ডিফারেন্স আছে। এর জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচারের দরকার নেই, এর জন্য কোনো কিছুরই দরকার নেই, একটু আপফ্রন্ট এক্সট্রা কস্ট, আর আপনি কিন্তু এটার মজা নিতে পারেন। ইনফ্যাক্ট আপনার গাড়ির পাওয়ার ফিগারও কিন্তু একটু চেঞ্জও হয়ে যাবে। ইভেন টয়োটার মতো বড় গাড়ি, টয়োটা হাইক্রস, তার মধ্যেও কিন্তু মাইলেজের মধ্যে 7 থেকে 8 কিলোমিটার পার লিটারের কিন্তু এফেক্ট আসে স্ট্রং হাইব্রিড আর নর্মাল পেট্রোল ভেরিয়েন্টে। স্পেসিফিকলি যদি আমি ইমিশনের বলি কথা, তাহলে নর্মাল পেট্রোল গাড়ির থেকেও কিন্তু হাইব্রিড গাড়িতে 25% কম ইমিশন হয়, কারণ এর ব্যাটারির জন্য এর ইমিশন লেভেলও যায় কমে, আর ব্যাটারি চার্জ করার জন্য কোনো এক্সটার্নাল সোর্সের দরকার হয় না। আর এক্সটার্নাল সোর্সের দরকার হয় না তার মানে কাইন্ড অফ গ্রিন এনার্জি বলতে পারেন, বাট গ্রিন এনার্জি এটাও না, কিন্তু এটা কোনো এক্সটার্নাল সোর্স বা কোনো মানে কয়লা বা কোনো কিছু থেকে মানে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে না, গাড়ি নিজের ইলেকট্রিসিটি নিজেই করছে প্রডিউস। তো এটা আপনি এইভাবে কিন্তু ভাবতে পারেন। তো ইমিশনও কম, আর এটার ফিউচারও ভালো।
এখনও ঠিক সেইভাবে প্রমোট হচ্ছে না, কারণ আপফ্রন্ট কস্ট একটু বেশি হাই জন্য সেইভাবে প্রমোট হচ্ছে না, বাট ইটস আ গুড অপশন, আপনি ট্রাই করতে পারেন। তো কাদের জন্য এই গাড়ি যারা সিটিতে যারা ড্রাইভ করছে, যারা হিল এরিয়াতে ড্রাইভ করছে, যারা টিয়ার 2 টিয়ার 3 সিটিতে ড্রাইভ করছে, সবাই কিন্তু এটাকে কনসিডার করতেই পারে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। আর নাম্বার 1 বস অফ দ্য শো, পেট্রোল। এই কারণেই নাম্বার 1, কারণ আজকের ডেটে যে সব থেকে বেশি গাড়ি বিক্রি হচ্ছে সেটাও পেট্রোল। সব কোম্পানি ডিজেল গাড়ি বানানো বন্ধ করে দিলেও পেট্রোল গাড়ি আছে, সে মারুতি থেকে ফরচুনার হোক বা যে কোনো কোম্পানি হোক, বড় থেকে ছোট গাড়ি হোক, সব গাড়িতেই পেট্রোল আছে। পেট্রোলের টার্বো ইঞ্জিন আছে, পেট্রোলের নর্মাল ইঞ্জিন আছে, সমস্ত ধরনের কিন্তু পাওয়ার আছে। তো পেট্রোল গাড়ি সবার জন্য বেনিফিটেড, না এর আপফ্রন্ট কস্ট হাই, না এর জন্য কোনো ইস্যু আছে। মানে পেট্রোল গাড়ি আজকের ডেটে বেস্ট, যেটা আজকের থেকে 7-8 বছর আগে ডিজেল গাড়ি ছিল, সেটা আজকে রিপ্লেস করে আজকে কিন্তু পেট্রোল বেস্ট। আজকে যত বড় গাড়ি, আজকে বড় বড় গাড়িও বিক্রি হচ্ছে, টয়োটা হাই ক্রস, মারুতি সুজুকি আর্টিকা, মারুতির কাছে তো ডিজেল গাড়িই নেই, সুজুকি আর্টিকা থেকে শুরু করে স্করপিও এনের মতো গাড়ি পেট্রোলে বিক্রি হচ্ছে, এক্সইউভি পেট্রোলে বিক্রি হচ্ছে, ফরচুনার পেট্রোলে বিক্রি হচ্ছে। কারণ পেট্রোল গাড়ির লাইফ 15 বছরের, ইমিশন কম করে, মানে একটা বেটার অপশনস। একটা সময় শুধুমাত্র জিপসি চলতো, যে বড় গাড়িতে জিপসি চলতো পেট্রোলে, আর আজকের ডেটে সমস্ত গাড়ি কিন্তু পেট্রোলে চলছে। পেট্রোল পাম্প অ্যাভেলেবেল সব জায়গায়। পাহাড়ে পেট্রোল গাড়ি নিয়ে গেলে আপনার কোনো রকমের কোনো অসুবিধা নেই, কারণ পেট্রোল জমে না, ডিজেল জমে যেতে পারে। আর সবচাইতে কম প্রাইসের যদি আমি গাড়ি বলি, পেট্রোল ভেরিয়েন্ট থেকেই শুরু হয়, কারণ পেট্রোল গাড়ি সবচাইতে বেশি সস্তা। আর যদি পেট্রোল গাড়ির মধ্যে আপনি ডিজেল গাড়ির মতো হেভি টর্ক আপনি চান, যেটা আমি আপনাকে ভিডিও শুরুতে বললাম, তাহলে এর জন্য আপনি ভাবতে পারেন জিটিআই ইঞ্জিন। কারণ এই ইঞ্জিন ডাইরেক্টলি স্পার্ক প্লাগের থ্রুতে কাজ করে না, এটা ঠিক ডিজেলের মতোই কনভার্সন ফিউলের মতো করে কাজ করে, একটু ডিফারেন্ট ওয়েতে। এটা আমি এই ভিডিওতে ডিসকাস করব না। জিটিআই ইঞ্জিন সম্বন্ধে যদি আপনারা জানতে চান, কমেন্ট সেকশনে লিখুন জিটিআই। তো যদি আপনার হেভি টর্কের দরকার হয়, তাহলে আপনি জিটিআই ইঞ্জিন কিন্তু কনসিডার করতেই পারেন। তো এই হলো মূলত 5টি ফিউল যেটা আমরা র্যাঙ্ক করলাম এই ভিডিওতে, ডিজেল থেকে শুরু করে পেট্রোল। তো আপনার মতামত কি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আরও এরকম অটোমোবাইল ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের চ্যানেলটা বাংলা টর্ককে। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। বাই অ্যান্ড টেক কেয়ার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।